স্বামী যদি স্ত্রীকে একটা চড় মারে, তাহলে বুঝতে হবে স্ত্রীরই কোনো দোষ ছিল। আমার মেয়ের ফেটে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে কথাটা বলেছিল তার শাশুড়ি। আর আমি জমে গিয়েছিলাম ভয়ে না, বরং এই কারণে, একজন মা হয়ে আরেকজন নারী কিভাবে নিজের চোখের সামনে এমন বর্বরতাকে বাহবা দিতে পারে সেটা বুঝতে পারছিলাম না। তারা ভেবেছিল আমরা চুপচাপ ভদ্র একটা পরিবার, অপমান করলেও মাথা নিচু করে সহ্য করব। তারা জানতো না, গত ৩২ বছর ধরে আমি আদালতে দাঁড়িয়ে ঠিক এই ধরনের পুরুষদের ধ্বংস হতে দেখেছি। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, ফোনটা হাতে নিলাম। তারপর ডিসিপ্লিন শেখাতে মাঝে মাঝে এভাবে শাসন করতে হয়। ঠোঁট বাঁকিয়ে বলেছিল মহিলা। আমার নাম অনন্যা রহমান, বয়স ৬৩। ঢাকা জজ কোর্টে আমি টানা ৩২ বছর পারিবারিক আইনের আইনজীবী হিসেবে কাজ করেছি। অসংখ্য নারীর মামলা লড়েছি। যারা আমার চেম্বারে ঢুকত মাথা নিচু করে, চোখে কালো চশমা, গায়ে ফুলহাতা জামা আর বুক ভরা এক অদৃশ্য লজ্জা নিয়ে, যে লজ্জাটা কখনোই তাদের ছিল না। আমি ভেবেছিলাম নির্যাতনের সব রূপ আমি দেখেছি। লোক দেখানো ভদ্রস্বামী, আদালতে দাঁড়িয়ে কান্না করা অত্যাচারী পুরুষ, আর সেই শাশুড়ি যারা নির্যাতনকে শাসন বলে চালিয়ে দেয়। কিন্তু নিজের মেয়েকে সেই নারীদের একজন হতে দেখার জন্য কোনো আদালত, কোনো অভিজ্ঞতা আমাকে প্রস্তুত করতে পারেনি। সেদিন ছিল রবিবার। ২ বছর আগে আমার স্বামী মারা গেছেন। তারপর থেকে দিনগুলো কেমন যেন নিঃশব্দ হয়ে গেছে। সেদিন সন্ধ্যাতেও আমি বাসায় একা ছিলাম। ড্রয়িং রুমের কোনায় রাখা ওনার ছবিটার সামনে একটা মোমবাতি জ্বলছিল। ঠিক তখনই ফোন করেছিল আমার মেয়ে আয়রা। মা, আজকে প্লিজ চলে আসো না। আমি বাবার পছন্দের গরুর রেজালা রান্না করেছি। ওর গলায় কেমন যেন ক্লান্তি ছিল। আমি ভেবেছিলাম হয়তো বাবাকে মিস করছে। আয়রার বয়স ৩২। বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিল। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ছিল মেয়েটা। ক্লাস 7-এ পড়ার সময় বিজ্ঞান মেলায় নদীর বালু, কাঠকয়লা আর পাথর দিয়ে পানি পরিশোধনের একটি প্রজেক্ট বানিয়ে পুরস্কার জিতেছিল। ও ছিল প্রাণবন্ত, হাসি খুশি, একটু জেদি, একটু স্বপ্নবাজ। তারপর ওর বিয়ে হলো রেদওয়ান চৌধুরীর সঙ্গে। আমি সন্ধ্যা ৭টার দিকে তাদের বনানীর অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। বিশাল বিল্ডিং, চকচকে লিফট, নিচে কড়া নিরাপত্তা, সবকিছুতেই একটা ঠান্ডা আভিজাত্য। দরজা খুলল আয়রা। গরমের মধ্যেও ফুলহাতা সালোয়ার কামিজ পরে আছে। চুলগুলো, যেগুলো আগে সবসময় কোকড়ানো থাকতো, এখন জোর করে স্ট্রেট করা। আমাকে দেখে হাসল ঠিকই, কিন্তু সেই হাসির মাঝে ওর চোখ প্রথমে হৃদয়কে খুঁজল। আমার বুকের ভেতর হালকা কেঁপে উঠল। রেদওয়ান পিছন থেকে বেরিয়ে এলে মুখে ভদ্রতার হাসি নিয়ে। আসসালামু আলাইকুম আন্টি, আসুন। তার ঠিক পাশে দাঁড়িয়েছিল ওর মা, শারমিন চৌধুরী। ভারী শাড়ি, গলা ভরা গয়না, তীব্র পারফিউম। আমাকে দেখে ঠোঁটের কোণে পাতলা একটা হাসি টেনে বললেন, আয়রা অনেক চেষ্টা করছে সংসার শিখতে। আমার ছেলে একটু পারফেকশন পছন্দ করে তো। সংসার শিখতে, কথাটা শুনে বুকের ভেতর কোথাও ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। ডাইনিং টেবিলে বসার পর পুরো সময়টা আয়রা শুধু এদিক ওদিক দৌড়ে বেড়ালো। কারো প্লেটে খাবার তুলে দিচ্ছে, কারো গ্লাসে পানি ঢালছে। হৃদন একবারও ধন্যবাদ দিল না। শারমিন চৌধুরী প্রতি ৫ মিনিট পর পর খুঁত ধরছিলেন, রেজালায় লবণ একটু কম, সালাদ একটু মোটা করে কাটে। নতুন বৌদের হাতের কাজ ভালো হতে সময় লাগে। প্রতিটা কথা ছোট ছোট সূচের মতো ছিল। আর প্রতিটা কথার পর আমার মেয়েটা যেন একটু একটু করে আরো ছোট হয়ে যাচ্ছিল। আমি খেয়াল করলাম আয়রার হাত কাঁপছে, হয়তো ভয়ে, হয়তো অভ্যাসে। তারপর ঘটনাটা ঘটল। আয়রা পানির জগ তুলে হৃদনের গ্লাসে পানি ঢালছিল। হঠাৎ হাতটা কেঁপে উঠল। এক ফোঁটা পানি পড়ল সাদা টেবিল ক্লথের ওপর, শুধু এক ফোঁটা। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। হৃদন ধীরে ধীরে চামচ নামিয়ে রাখল। তারপর খুব শান্ত গলায় বলল, আয়রা, এটা কি করলে? আয়রা ঠোঁট কাঁপিয়ে বলল, সরি। আমি কথাটা শেষ করতে পারল না। ঠাস। প্রথম চরটা এত জোরে ছিল যে আমি পর্যন্ত কেঁপে উঠলাম। দ্বিতীয় চরের পরও চেয়ার থেকে পড়ে গেল। তৃতীয় আঘাতে আমার মেয়ের শরীরটা মার্বেলের মেঝেতে ছিটকে পড়ল। আমি নড়লাম না, ভয়ে না, শোকে না। আমার ভেতরে আইনজীবীটা তখন জেগে উঠেছে। আর ঠিক তখনই আমি সেই শব্দটা শুনলাম, তালি। শারমিন চৌধুরী ধীরে ধীরে হাততালি দিচ্ছিলেন। তার চোখে কোনো দয়া ছিল না, শুধু সন্তুষ্টি। এভাবেই শিখবে, তিনি বললেন। অমনোযোগী মেয়েদের মাঝে মাঝে ঠিক করতে হয়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ব্যাগ থেকে ফোন বের করলাম। ঢাকা মেট্রোপলিটনের এক অতিরিক্ত কমিশনারের নম্বরে কল দিলাম। বহু বছর আগে একটা বড় গার্হস্থ্য নির্যাতনের কেসে একসাথে কাজ করেছিলাম আমরা। হ্যালো কামরুল সাহেব, আমি অ্যাডভোকেট অনন্যা রহমান বলছি।
বনানী ব্লক জি, অর্কিড হাইটস, ফ্ল্যাট 12C। ডোমেস্টিক ভায়োলেন্স চলছে, ভিকটিম আহত, অবিলম্বে একটা টিম পাঠান। রেদনের মুখের হাসিটা মিলিয়ে গেল। আমি ফোনটা টেবিলের ওপর রেখে ভয়েস রেকর্ডারটা অন করলাম। তারপর শান্ত গলায় বললাম, রেদওয়ান, একটু আগে তুমি যা করলে সেটা আবার বলো তো। আর আপনি? আমি শারমিন চৌধুরীর দিকে তাকালাম। আপনি আবার বলুন, কিভাবে স্ত্রীকে শাসন করতে হয়। রেদওয়ান দাঁত চেপে বলল, আপনি এটা করতে পারেন না। আমি ধীরে ধীরে আয়রার পাশে হাঁটু গেড়ে বসলাম। ওর ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, গাল লাল হয়ে ফুলে গেছে, চোখে এমন একটা ভয় যেটা নতুন না, অনেক পুরনো। আয়রা খুব আস্তে বলল, মা, আমি দুঃখিত। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওর মুখে দুহাত ধরে বললাম, মাপ চাইবি না, আজ থেকে তোর হয়ে আমি কথা বলবো। রেদওয়ান আমাদের দিকে এগিয়ে আসতে আমি এক আঙ্গুল তুলে থামিয়ে দিলাম। আর এক পা সামনে আসবে না, না হলে ভয় দেখানো, হুমকি দেওয়া সবকিছুর চার্জ যোগ হবে। শারমিন চৌধুরী ঠান্ডা হাসলেন, এত নাটক করার কি আছে, স্বামী স্ত্রীর ব্যাপার। আমি এবার সোজা হয়ে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে বললাম, না, এটা এখন অপরাধ স্থল। প্রায় 15 মিনিট পর নিচে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। লাল নীল আলো এসে পড়ল ড্রয়িং রুমের কাছের দেয়ালে। পুলিশ এসে রেদনের হাতে হাতকড়া পরানোর সময় সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না আপনি কার সঙ্গে লাগছেন। আমি শান্তভাবে রেকর্ডটা ব্যাগে রেখে বললাম, না, তুমি জানো না তুমি কার গায়ে হাত তুলেছ। ওদের নিয়ে যাওয়ার পর আমি মেঝেতে বসে আয়রাকে জড়িয়ে ধরলাম। ও কাঁপছিল। ঠিক তখনই ওর কামিজের হাতা একটু সরে গেল, আর আমি দেখলাম পুরনো কালচে দাগ, নতুন নীলচে আঘাত, আঙ্গুলের ছাপের মতো চিহ্ন। আমার নিঃশ্বাস আটকে গেল। এটা আজকের ঘটনা না, এর আগেও এমন ঘটনা ঘটেছে। সেদিন রাতটা আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আয়রা আমার বাসার গেস্ট রুমে ঘুমাচ্ছিল। ডাক্তার এসে ঠোঁটে সেলাই করে দিয়েছে। ব্যথার ওষুধ খেয়ে ক্লান্ত শরীরটা অবশেষে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি বসেছিলাম ডাইনিং টেবিলে। আমার সামনে ছড়িয়েছিল কিছু ছবি। আয়রার হাতের কালশিটে দাগের ছবি, ঘাড়ের আঁচড়, পিঠে নীলচে আঘাত। আমি জীবনে শত শত নির্যাতনের ছবি দেখেছি, কিন্তু নিজের মেয়ের শরীরে সেই চিহ্ন দেখার যন্ত্রণা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। রাত 3টার দিকে আমি পানি খেতে রান্নাঘরে যাচ্ছিলাম। হঠাৎ গেস্ট রুমের ভেতর থেকে চাপা কান্নার শব্দ পেলাম। দরজা একটু ফাঁক ছিল। আমি দেখলাম আয়রা ঘুমের মধ্যেই কাছে। প্লিজ মারবেন না, আমি ভুল করিনি। আমার বুকটা হাহাকার করে উঠল। আমি ধীরে ধীরে ওর পাশে বসে মাথায় হাত রাখলাম। আয়রার চোখ খুলতেই আটকে উঠল। তারপর বুঝতে পেরে হঠাৎ আমাকে জড়িয়ে ধরল, যেভাবে ছোটবেলায় দুঃস্বপ্ন দেখলে জড়িয়ে ধরত। মা, ও ফিসফিস করে বলল, আমি খুব ক্লান্ত। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, কতদিন ধরে? আয়রা উত্তর দিল না। আমি আবার বললাম, প্রথমবার কবে গায়ে হাত তুলেছিল? ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বিয়ের 4 মাস পর। আমার নিঃশ্বাস থেমে গেল। 4 মাস মানে প্রায় 4 বছর ধরে আমার মেয়ে নরকে বেঁচে আছে। কেন বলিসনি আমাকে? আয়রা নিচের দিকে তাকিয়ে রইল। প্রথমবার পরেও কেঁদেছিল, বলেছিল স্ট্রেসে ছিল। তারপর ফুল এনে সরি বলেছিল। আমি তিক্ত হেসে ফেললাম। এই গল্পটা আমি হাজারবার শুনেছি। অত্যাচার, ক্ষমা, ভালোবাসার অভিনয়, আবার অত্যাচার, একটা চক্র। তারপর আমি জিজ্ঞেস করলাম, তারপরও বলতো আমার জন্যই রেগে যায়, আমি নাকি যথেষ্ট ভালো স্ত্রী না। ওর গলায় এমন একটা ভাঙা বিশ্বাস ছিল, যেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, একসময় ভিকটিম নিজেই বিশ্বাস করতে শুরু করে সব দোষ তার। আমি ধীরে বললাম, আর তোর শাশুড়ি? আয়রা চোখ বন্ধ করল। উনি বলতেন, স্বামী মানুষ একটু রাগ করতেই পারে, ভালো স্ত্রী হলে মার খেতে হয় না। আমার হাত মুঠো হয়ে গেল। ঠিক তখনই আয়রা কাপা গলায় বলল, মা, আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি? ও ঠোঁট কামড়ে বলল, 2 বছর আগে। আমার মাথার ভেতর যেন শব্দ বন্ধ হয়ে গেল। বাচ্চাটা কোথায়? আয়রা এবার আর নিজেকে সামলাতে পারল না, ফপিয়ে কেঁদে উঠল। নেই। আমার বুকের ভেতরটা ধসে পড়ল। অনেক কষ্টে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? ও কাঁদতে কাঁদতে বলল, সেদিন হৃদয়নের কয়েকজন অফিস কলিগ বাসায় এসেছিল। আমি খাবার দিতে দেরি করেছিলাম। সবাই চলে যাওয়ার পর ও আমাকে ধাক্কা দেয়। আমি অনুভব করলাম আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি সিঁড়িতে পড়ে যাই। তারপর ব্লিডিং শুরু হয়। ওর বাকিটা বলতে পারল না। আমি চোখ বন্ধ করলাম। 32 বছর আদালতে দাঁড়িয়ে থেকেও সেই মুহূর্তে আমি শুধু একজন মা, আর আমার মেয়েটা একা একা নিজের সন্তান হারিয়েছে। হাসপাতালে নেওয়ার পর আয়রা ফিসফিস করে বলল,
শারমিন আন্টি ডাক্তারকে বলেছিলেন আমি নাকি খুব অসাবধান। আমার ভেতরে জমে থাকা আগুনটা তখন ধীরে ধীরে রূপ নিচ্ছিল অন্য কিছুর। রাগ না, যুদ্ধ। সকাল 7টার দিকে আমার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। রিসিভ করতে শারমিন চৌধুরীর কণ্ঠ। আপনার নাটক শেষ হয়েছে? আমি ঠান্ডা গলায় বললাম, না, এখনো শুরুই করিনি। তিনি হাসলেন। আপনি কি ভাবছেন একটা জিডি করে আমার ছেলের জীবন নষ্ট করে দেবেন? আমি চুপ রইলাম। তিনি আবার বললেন, আপনার মেয়ে কিন্তু খুব সুখেই ছিল। একটু শাসনকে যদি নির্যাতন বলেন তাহলে সংসার করা কঠিন। আমি এবার ধীরে ধীরে বললাম, আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তার ফলে আমার নাতি মারা গেছে। এখন আপনি ফোন করে সেটা স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা করছেন। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ। তারপর ঠান্ডা স্বরে বললেন, প্রমাণ আছে? আমি হালকা হাসলাম। ভুল মানুষকে চ্যালেঞ্জ করছিলেন তিনি। মিসেস চৌধুরী, আমি বললাম, আমি আদালতে পুরো জীবন প্রমাণ নিয়ে কাজ করেছি। আর একটা কথা মনে রাখবেন। আমি একটু থামলাম। আপনার ছেলে শুধু স্ত্রীর নির্যাতনের মামলা না, অনিচ্ছাকৃত হত্যার মামলাও মুখোমুখি হতে যাচ্ছে। ওপাশের নিঃশ্বাস আটকে যাওয়ার শব্দ পেলাম। তারপর লাইন কেটে গেল। আমি ফোনটা নামিয়ে আয়রার ঘরের দিকে তাকালাম। ও এখনো ঘুমাচ্ছে। আর আমি জানতাম, আজ থেকে আমি শুধু মা না, আমি ওর হয়ে যুদ্ধ করা শেষ মানুষটা। দুপুরের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। নামকরা ব্যবসায়ী পরিবারের ছেলে গ্রেফতার। স্ত্রী নির্যাতনের অভিযোগ। শাশুড়ি অভিযুক্তকে সমর্থন করেছেন। টেলিভিশনে খবর চলছিল। আমি সোফায় বসেছিলাম। আয়রা চুপচাপ পাশে বসে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ওর চোখে আতঙ্ক। মা, সবাই জানবে? আমি শান্ত গলায় বললাম, জানুক, মানুষ কি বলবে? আমি এবার ওর দিকে তাকালাম। মানুষ যখন তোকে মারা হতো তখন কোথায় ছিল? আয়রা চুপ করে গেল। এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েরা নির্যাতনের চেয়ে বেশি ভয় পায় মানুষের কথা। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি রিদওয়ানের বড় চাচা ফারুক চৌধুরী, সাথে দুজন ভদ্রলোক, দামি পাঞ্জাবি, হাতে তসবি, মুখে ভদ্রতার মুখোশ। ভেতরে আসতে পারি? আমি কিছু না বলে সরে দাঁড়ালাম। বসে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। দেখুন আপা, ছেলেপিলের মধ্যে একটু আড্ডু হয়েই যায়। আমি ঠান্ডা চোখে তাকালাম। আপনার স্ত্রীকে কেউ চড় মারলে সেটাকেও একটু আধটু বলতেন? লোকটা থেমে গেল। তারপর গলা নিচু করে বলল, সমাজে আমাদের একটা সম্মান আছে। আমি হেসে ফেললাম। সম্মান? আমার গলাটা এবার শক্ত হয়ে উঠল। যে পরিবার নিজের ছেলেকে নারী নির্যাতন শেখায় তাদের সম্মান থাকে না, শুধু টাকার অহংকার থাকে। পাশে বসে আরেকজন বললেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথাও ভাবুন। আমি এবার সোজা হয়ে বসলাম। আমার মেয়ের ভবিষ্যৎ একজন অত্যাচারীর সাথে না থেকেও সম্ভব। লোকগুলো একে অপরের দিকে তাকালো। তারপর ফারুক চৌধুরী ধীরে ধীরে একটা খাম বের করলেন, টেবিলের ওপর রাখলেন। এখানে 50 লাখ টাকা আছে। আয়রা কেঁপে উঠল। লোকটা বলল, মামলাটা তুলে নিন। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে খামটার দিকে তাকালাম। তারপর সেটা তুলে নিয়ে খুব শান্তভাবে ছিঁড়ে ফেললাম। নোটগুলো টেবিলের উপর ছড়িয়ে পড়ল। বের হয়ে যান। লোকটা এবার বিরক্ত হয়ে উঠল। আপনি ভুল করছেন। আমি উঠে দাঁড়ালাম। না, এতদিন চুপ ছিলাম সেটাই ভুল ছিল। ওরা চলে যাওয়ার পর আয়রা হঠাৎ কাঁদতে শুরু করলো। মা, আমি ভয় পাচ্ছি। আমি ওকে জড়িয়ে ধরলাম। কিসের ভয়? ও ফিসফিস করে বলল, ওরা অনেক ক্ষমতাবান। আমি ধীরে ধীরে বললাম, তোর মাও কম না। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। অজানা নম্বর। মামলা না তুললে আপনার মেয়েকে বাঁচাতে পারবেন না। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব শান্তভাবে ফোনটা টেবিলে রাখলাম। কারণ আমি বুঝে গেছি ওরা এখন ভয় পেতে শুরু করেছে। আর ভয় পাওয়া মানুষই সবচেয়ে বিপজ্জনক ভুলগুলো করে। পরদিন সকালে আমি সরাসরি হাসপাতালে গেলাম। 2 বছর আগের আয়রার মিসক্যারেজের রিপোর্ট দরকার ছিল। হাসপাতালের পুরনো পরিচিত একজন ডাক্তার আমাকে আর্কাইভ রুমে নিয়ে গেলেন। ফাইলটা হাতে নিয়ে আমার বুক কেঁপে উঠল। রিপোর্টে পরিষ্কার লেখা, পেশেন্ট সাফার্ড অ্যাবডোমিনাল ট্রমা বিফোর মিসক্যারেজ। পেটের আঘাত। আমার হাত শক্ত হয়ে গেল। ডাক্তার, আমি ধীরে বললাম, সেদিন কি কেউ সন্দেহ করেছিল এটা দুর্ঘটনা না? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলেন। আমরা বুঝেছিলাম, কিন্তু আপনার মেয়ে কিছু বলতে চায়নি। আমি চোখ নামিয়ে ফেললাম, কারণ আমি জানতাম কেন বলেনি। ভয়, লজ্জা, সংসার বাঁচানোর চাপ। এই 3টা জিনিস হাজারো নারীকে চুপ করে রাখে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় দেখি 2জন লোক আমাকে অনুসরণ করছে।
কালো গাড়ি, সানগ্লাস পরা মানুষ। আমি সরাসরি গাড়িতে উঠে পুলিশের এক পরিচিত অফিসারকে ফোন দিলাম। 15 মিনিটের মধ্যে গাড়িটা উধাও। কিন্তু বার্তাটা পরিষ্কার ছিল, ওরা আমাকে ভয় দেখাতে চাইছে। সেদিন রাতে আয়রা প্রথমবার নিজের ইচ্ছায় কথা বলতে শুরু করলো। আমরা বারান্দায় বসেছিলাম, হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আয়রা বলল, মা, তুমি জানো, ও আমাকে বন্ধুদের সাথে কথা বলতে দিত না। আমি চুপচাপ শুনছিলাম। আমার ফোন চেক করত, অফিসে গেলে ভিডিও কল দিত, কি পড়েছি, কার সাথে কথা বলছি সব। আমি ধীরে বললাম, এটা ভালোবাসা না, নিয়ন্ত্রণ। আয়রা ফাঁকা চোখে তাকিয়ে রইল। একসময় আমি নিজেই ভুলে গিয়েছিলাম আমি আসলে গিয়ে। আমার বুকটা হু হু করে উঠল, কারণ নির্যাতন শুধু শরীরে না, মানুষের পরিচয় ধীরে ধীরে মেরে ফেলে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। রাত 11:30। দরজা খুলতে দেখি শারমিন চৌধুরী একাই এসেছেন। মুখে কোনো হাসি নেই এবার। তিনি ভেতরে ঢুকে ধীরে ধীরে বললেন, কত টাকা চান? আয়রা স্তব্ধ। আমি ঠান্ডা গলায় বললাম, আপনার ছেলে জেলে যাবে। তিনি এবার কাপা গলায় বললেন, আপনি বুঝছেন না, ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি তাকিয়ে রইলাম। আর আমার মেয়ের জীবন? তিনি চুপ। আমি আরও কাছে এগোলাম। যেদিন আপনার ছেলে আমার গর্ভের নাতিকে মেরেছে, সেদিন কি আপনি ওকে থামিয়েছিলেন? মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর খুব আস্তে বললেন, আমি শুধু সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। আমি তিক্ত হেসে ফেললাম, না, আপনি আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে একটা মেয়েকে ধ্বংস হতে দিয়েছেন। শারমিন চৌধুরীর চোখে প্রথমবারের মতো ভয় দেখলাম, কারণ তিনি বুঝতে শুরু করেছেন এবার আর বিষয়টা চাপা পড়বে না। মামলার শুনানির দিন আদালত মানুষে ভর্তি ছিল, সাংবাদিক, আইনজীবী, কৌতূহলী দর্শক। আমি বহু বছর এই আদালতে দাঁড়িয়েছি, কিন্তু সেদিন কেমন যেন অন্যরকম লাগছিল। কারণ আজ আমি শুধু একজন আইনজীবী না, আমি একজন মা। রিদনকে যখন কাঠগড়ায় আনা হলো, তার চোখে এখনো অহংকার ছিল। আমাকে দেখে ঠান্ডা হাসল, যেন এখনো বিশ্বাস করে টাকা দিয়ে সব ম্যানেজ করা যাবে। বিচারক কেসের প্রাথমিক বিবরণ শুনছিলেন। ঠিক তখন রিদনের আইনজীবী উঠে দাঁড়ালো। মাই লর্ড, এটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। আমার মক্কেল অনুতপ্ত। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর টেবিলের ওপর একে একে ছবি রাখলাম। আয়রার আঘাতের ছবি, মেডিকেল রিপোর্ট, মিসক্যারেজের নথি। পুরো আদালত নিস্তব্ধ। আমি শান্ত গলায় বললাম, মাই লর্ড, একজন নারীকে বছরের পর বছর নির্যাতন করার নাম ব্যক্তিগত বিষয় না, এটা অপরাধ। রিদনের মুখের রং বলতে গেল। আমি এবার রেকর্ডার চালু করলাম। ঘরের মধ্যে শোনা গেল শারমিন চৌধুরীর সেই কণ্ঠ, স্বামী যদি স্ত্রীকে একটা চড় মারে, তাহলে বুঝতে হবে স্ত্রীরই দোষ ছিল। আদালতের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল। রিদনের আইনজীবী তাড়াতাড়ি বলল, অডিও এডিট করা হতে পারে। আমি হাসলাম। ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছি ইতিমধ্যে। বিচারক ফাইল দেখতে শুরু করলেন। ঠিক তখনই আয়রা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর হাত কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম কত সাহস জোগাড় করতে হচ্ছে। আয়রা বিচারকের দিকে তাকিয়ে বলল, আমি অনেকদিন ভাবতাম সব দোষ আমার, কিন্তু আজ বুঝেছি আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। পুরো আদালত নিস্তব্ধ। ও আমাকে বলতো আমি কারো যোগ্য না, আমি যদি চলে যাই কেউ আমাকে গ্রহণ করবে না। ওর গলাটা ভেঙে গেল। একসময় আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি। আমার চোখ ভিজে উঠল, কারণ এই কথাগুলো শুধু আয়রার না, হাজার নারীর গল্প। বিচারক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আসামির জামিন আবেদন আপাতত নামঞ্জুর করা হলো। রিদন হঠাৎ চিৎকার করে উঠল, আয়রা, তুমি এটা করতে পারো না। পুলিশ তাকে ধরে ফেলল। আমি দেখলাম আয়রা এবার পিছিয়ে যায়নি, ও সোজা হয়ে দাঁড়িয়েছিল। অনেকদিন পর প্রথমবার। মামলার পরের সপ্তাহগুলো সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় দুই ভাগ হয়ে গেল মানুষ। কেউ বলছিল মেয়েটা সাহসী, আবার কেউ লিখছিল সংসারের ব্যাপার আদালতে নেওয়া ঠিক হয়নি। আমি অবাক হইনি। এই সমাজ এখনও নির্যাতনের চেয়ে নারীর প্রতিবাদকে বেশি ভয় পায়। একদিন দুপুরে আয়রা আমার চেম্বারে বসেছিল। হঠাৎ বলল, মা, আমি আবার কাজ শুরু করতে চাই। আমি তাকিয়ে হাসলাম। এটাই তো চাই। ও ধীরে বলল, আমি আবার নিজের মতো হতে চাই। সেদিন অনেকদিন পর ওর চোখে একটু আলো দেখেছিলাম। কিন্তু ঠিক সেই রাতেই ঘটনা ঘটল। বাসার নিচে হঠাৎ হইচই। জানালা দিয়ে তাকিয়ে দেখি একজন লোক চিৎকার করছে, মামলা তুলে নেন, না হলে খারাপ হবে। পুলিশ দ্রুত এসে লোকটাকে ধরে ফেলল। পরে জানা গেল সে রিদনের কোম্পানির একজন ড্রাইভার। কেউ তাকে টাকা দিয়েছিল। আয়রা ভয়ে কাঁপছিল। আমি ওর হাত ধরে বললাম, ভয় পাস না, অপরাধীরা সবসময় শেষ মুহূর্তে মরিয়া হয়ে ওঠে।
ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। কামরুল সাহেব। অনন্যা আপা, একটা খবর আছে। আমার বুক ধক করে উঠল। তিনি বললেন, রিদনের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল। কি অভিযোগ? তার আগের বাগদান ভেঙে যায়। মেয়েটা অভিযোগ করেছিল রিদওয়ান তাকে মারধর করত, কিন্তু পরিবার চেপে যায়। আমি চোখ বন্ধ করলাম। অর্থাৎ আয়রা প্রথম না। এমন পুরুষরা হঠাৎ অত্যাচারী হয় না, তাদেরকে বছরের পর বছর প্রশ্রয় দিয়ে তৈরি করা হয়। আমি ধীরে বললাম, মেয়েটার সাথে যোগাযোগ করা যাবে? চেষ্টা করছি। 2 দিন পর সে মেয়েটা আমার অফিসে এলো। নাম মেহরিন। চোখে মুখে অদ্ভুত ক্লান্তি। সে এসেই বলল, আমি ভাবিনি কেউ কোনোদিন ওর বিরুদ্ধে দাঁড়াবে। তারপর হাতা গুটিয়ে পূর্ণ দাগ দেখালো। আমার ভেতরটা আবার জ্বলে উঠল। মেহরিন নিচু গলায় বলল, ও বলতো রাগ হলে মানুষ মারতেই পারে। একই কথা, একই অজুহাত। আমি বুঝলাম এটা শুধু একটা মামলা না, আর এটা একটা উত্তরাধিকার ভাঙার লড়াই। 6 মাস পর আদালত কক্ষ আবার পূর্ণ। আজ রায়ের দিন। আয়রা আমার পাশে বসেছিল। আগের মতো ভীত না আর। আজও চুল আবার কোকড়ানো। আজও ফুলহাতা জামা পরে নেই। ছোট ছোট পরিবর্তন, কিন্তু এগুলোই ফিরে পাওয়া জীবন। রিদনকে যখন আনা হলো, তাকে ক্লান্ত লাগছিল। অহংকারের জায়গায় এখন বিরক্তি। বিচারক দীর্ঘ রায় পড়তে শুরু করলেন। গার্হস্থ্য নির্যাতন, শারীরিক আঘাত, মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, সবকিছুর প্রমাণ আদালত গ্রহণ করেছে। তারপর সেই কথাটা এলো, আসামি রিদন চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। পুরো আদালত নিস্তব্ধ। শারমিন চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠলেন। রিদন চিৎকার করে বলল, আমার জীবন শেষ করে দিলে। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। না, তুমি নিজেই করেছ। পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন সে হঠাৎ আয়রার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসতে? আয়রা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব শান্তভাবে বলল, আমি বাঁচতে চেয়েছিলাম। সেটাকে তুমি ভালোবাসা ভেবেছিলে। আমি অনুভব করলাম আমার চোখ ভিজে উঠছে, কারণ আমার মেয়েটা অবশেষে নিজের কণ্ঠ ফিরে পেয়েছে। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ঘিরে ধরল। একজন জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি মনে হয় এই রায় সমাজে কি পরিবর্তন আনবে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে রইলাম। তারপর বললাম, যেদিন একটা মেয়ে প্রথম চরের পরে বলে উঠবে এটা ভুল, সেদিন পরিবর্তন আসবে। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে আয়রা বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে হালকা বৃষ্টি। আমি পাশে গিয়ে দাঁড়াতে ও আসতে বলল, মা, আমি আবার বাঁচতে শিখছি। আমি ওর মাথায় হাত রাখলাম। দূরে কোথাও আজানের শব্দ ভেসে আসছিল। আর অনেকদিন পর আমার মনে হলো, হয়তো আমরা সত্যি একটা অন্ধকার থেকে বের হয়ে এসেছি। সমাপ্ত।